তো জয় হিন্দ ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো দীর্ঘ সময় পর আবার তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে এলাম। নেটওয়ার্ক এরিয়ার বাইরে থাকার জন্য আমি ভিডিও আনতে পারিনি। তো তার জন্য আমি খুবই দুঃখিত, অনেকের কমেন্টের উত্তর আমি দিতে পারিনি। তো এখন যেটা সকলে অনেকজন জিজ্ঞাসা করছিলে যে দাদা, অগ্নিবীর থেকে প্যারা এসএফ কমান্ডোতে কিভাবে যাওয়া যায়? এআরও থেকে কি পাঠায় নাকি ট্রেনিং সেন্টারে যাওয়ার পর আমি যেতে পাবো? এর জন্য আলাদা কি কোয়ালিফিকেশন লাগে? তো দেখো, তোমাদের এই প্যারা এসএফ যাওয়া নিয়ে যে ডাউটগুলো আছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ টু জেড আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। কারণ আমিও প্যারা এসএফ ভলেন্টিয়ার অ্যাপ্লাই করেছিলাম, বাট প্যারা এসএফে নেই আমি। তো আমারও কি হয়েছিল সেটা আমি তোমাদেরকে বলছি। অ্যান্ড এই নিয়ে যে খুঁটিনাটি যে বিষয়গুলো, যেগুলো তোমাদের ডাউট থাকতে পারে, সেই সব বিষয়গুলোকে নিয়েও আমি বলে দেবো। এরপরেও যদি কোনো ডাউট থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবে, আমি সেটাও উত্তর দিয়ে দেবো তোমাদেরকে কমেন্টে। তো দেখো, প্রথম কথা যেটা হচ্ছে যে প্যারা এসএফ তুমি যদি যেতে চাও, এর জন্য আলাদা কোনো এক্সাম নেই, আলাদা কোনো এন্ট্রি হয় না। এটা তুমি ভলেন্টিয়ার অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ তোমার যদি যাওয়ার ইচ্ছা থাকে সেটাতে তুমি যেতে পারো। এবারে এটাতে কারা যেতে পারবে সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো, প্রথমত তোমাকে জিডিতে অ্যাপ্লাই করা থাকতে হবে, ঠিক আছে? তুমি জিডিতে অ্যাপ্লাই করলে, তো এখন যে প্রসেস আছে অগ্নিবীরে যাওয়ার, তোমরা সকলে জানো, প্রথমে পরীক্ষা, তারপর পরীক্ষাতে যারা পাস করবে মাঠ পাস করবে তাদের মেডিকেল, এবং মেডিকেল পাস করার পর এআরওতে ডাকবে, যারা ফাইনাল মেরিটে নাম আসবে তাদের আরেকবার ডকুমেন্টসগুলো চাইবে, দিয়ে নিজের যে যে সেন্টার পাবে সেই সেন্টার তাকে পাঠিয়ে দেওয়া হবে। তো যারা জিডির ছেলে আছো, প্রথমত প্যারাতে যাওয়ার জন্য তোমাকে জিডিতে অ্যাপ্লাই করা হতে হবে। অ্যান্ড রেলিতে তোমাকে 100-তে 100, অর্থাৎ তোমাকে এক্সিলেন্ট মারতে হবে রানে, প্লাস বিমে 10টা, মানে তোমার মুদ্রা কথা হচ্ছে রেলিতে তোমার 100-তে 100 নাম্বার থাকতে হবে। এবার আমার এআরওতে কি হয়েছিল আমি তোমাদেরকে সেটা ক্লিয়ারলি বলে দেবো, ঠিক আছে? তো আমার এআরওতে কি হয়েছিল, যখন রেলি হয়ে গেল, তারপর যখন ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আবার এআরওতে ডাকা হলো সবাইকে, তখন ওদের কাছে একটা লিস্ট চলে আসে কি কারা কারা প্যারা এসএফ যেতে পারবে, কারা কারা প্যারা এসএফ জয়েন করতে পারবে, ঠিক আছে? তো ওই লিস্টটা কি হিসাবে এসেছিল, যারা জিডির ছেলে প্রথমত, সেকেন্ড হচ্ছে যারা 100-তে 100 পেয়েছিল, আর তৃতীয়ত যাদের পরীক্ষাতেও নাম্বার বেশি ছিল। মানে আমার ব্যাচে যেটা হয়েছিল, আমার এআরওতে যেটা হয়েছিল, আমি সেটা তোমাদেরকে বলছি। পরীক্ষাতে সম্ভবত ওটা 50 নাম্বার যাদের বেশি ছিল, এবং পরীক্ষাতে রেলিতে 100-তে 100 যারা পেয়েছিল, অর্থাৎ মোট 150 নাম্বারের উপর যারা পেয়েছিল জিডিতে, তাদের একটা নাম ছিল একটা লিস্টটা আমি দেখেছিলাম। তো সিও তখন ওই পেজটা পাঠাবে, তো বলবে যে এই নামের মধ্যে কে কে প্যারাতে যেতে চাও, ঠিক আছে? এবার তোমার যদি যাওয়ার ইচ্ছা থাকে তখন তুমি ভলেন্টিয়ার অ্যাপ্লাই করতে পারবে। ভলেন্টিয়ার অ্যাপ্লাই করার জন্য তোমাকে ওখানে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? বাট প্যারা এসএফ তোমার ভলেন্টিয়ার যাওয়ার আগে কিন্তু তোমার নিজের রেজিমেন্টে একটা নাম চলে আসবে যে তুমি এই সেন্টারটা পেয়েছো, তুমি এই সেন্টার ট্রেনিংয়ের জন্য যাবে, ঠিক আছে? তার আগে ভলেন্টিয়ার তুমি অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমার একটা সেন্টার চলে আসবে। এই ব্যাপারটা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। এই জিনিসটা তোমাদের মনে অনেক ডাউট থাকে যে আমি যদি প্যারা এসএফে না যেতে পারি তখন আমার কি হবে, যদি আমি তারপরে যে রেলিটা হবে সেটা যদি আমি পাস না করতে পারি তখন কি হবে? তো এই বিষয়টা তোমরা বুঝতে পারো না, যারা নতুন ছেলে আছো, যারা মাধ্যমিক পাস করে এই পরীক্ষা দিয়েছো। তো দেখো, এই বিষয়টা আমি তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করবো। তুমি যখন ফাইনাল মেরিটে তোমার নাম চলে এলো, তুমি পরীক্ষায় পাস করলে, মাঠ পাস করলে, মেডিকেল পাস করলে, ফাইনাল মেরিটে নাম চলে এলো, তখন কি হবে না, তোমার রেজিমেন্টে নাম চলে আসবে যে তুমি এই রেজিমেন্ট ট্রেনিং করতে যাবে, এই রেজিমেন্টের সেন্টার তুমি ট্রেনিং করতে যাবে। সেটা ব্যাঙ্গালুরু হতে পারে, উত্তরাখণ্ড হতে পারে, গোয়া হতে পারে, যে কোনো জায়গা হয়ে গেল। এবার তারপরে কিন্তু তুমি ভলেন্টিয়ার অ্যাপ্লাই হচ্ছে প্যারা এসএফ এর জন্য, ঠিক আছে? তো লিস্টটা নিয়ে এলো, স্যার বলে দিল যে কে কে প্যারা এসএফে যেতে চাও। তো তুমি বললে যে হ্যাঁ আমি যেতে চাই, তো তুমি অ্যাপ্লাই করলে। তো এআরও থেকে তোমাকে বলবে যে এই ডেটে রেলি হবে, রেলিতে তোমাকে যেতে হবে। সেই ডেটটা এমন করে দেওয়া হবে যাতে তোমার জয়েন হওয়ার আগেই এই প্রসেসটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, এই রেলি প্রসেসটা। তো প্যারার জন্য একটা আলাদাভাবে আবার রেলি হবে, ঠিক আছে? তো রেলিতে কি কি হয় না হয় এই বিষয়টা আমি তোমাদেরকে বলবো পুরোটা। দেখো, প্রথমত হয় 5 কিমি রান, 5 কিলোমিটার রান তোমাকে পূর্ণ করতে হবে 20 মিনিটের মধ্যে, ঠিক আছে? এটা মোটামুটি পেরে যায় ছেলেরা। সেকেন্ড হচ্ছে চিন আপ তোমাকে 14টা মারতে হবে, ঠিক আছে?
যেটা আমরা বিম বলি, বিম তোমাকে 14টা মারতে হবে, ঠিক আছে? 10টায় হয় না, তোমাকে 14টায় মারতে হবে। তুমি যদি 13টাও মারো তোমাকে ফেল করে দেবে, ঠিক আছে? মুদ্রা কথা, এখানে কোনো মানে ভাইবন্দি চলে না। চিন আপ হয়ে গেল 14টা। তারপর তোমার পুশ আপ, পুশ আপ মারতে হয় 40টা 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের মধ্যে প্রপার পুশ আপ মারতে হবে তোমাকে। এই নয় যে শুধু উঠলাম নামলাম হয়ে গেল, এরকম না। তোমাকে একদম মানে প্রপার প্রসেস যেরকম হয় পুশ আপ মারার, তোমাকে সেই রকমভাবে মারতে হবে। তো এই নিয়েও আমাকে জিজ্ঞাসা করছিলে যে কিভাবে পুশ আপ বাড়াবো, কিভাবে 10টায় চিন আপ করবো, এই নিয়ে ভিডিও চাইছিল অনেকজন। তো আমি ভিডিও নিয়ে আসবো যে ইজিলি তোমরা কিভাবে পারবে এগুলো বাড়াতে। এর যে টেকনিক প্রসেসগুলো আমাদেরকে শেখানো হয় ট্রেনিংয়ে, আমি তোমাদেরকে সেগুলো পরবর্তীকালে নিয়ে আসবো। তোমরা কি কি চাই তোমরা কমেন্টে করবে। তো ওটা একটা হয়ে গেল পুশ আপ, তোমাকে 40টা পুশ আপ মারতে হবে 1 মিনিটের মধ্যে। আর একটা হচ্ছে সেট আপ। সেট আপ মানে ওই শুয়ে শুয়ে তোমার যেটা উঠা বসা, তোমরা জানো, যারা প্র্যাকটিস করছো তোমরা নিশ্চয়ই জানো এটা যে সিট আপ কী হয়। তো সিট আপ আগে কি হতো না, আগে 80টা মারতে হতো 2 মিনিটের মধ্যে। তো এখন ওটাকে চেঞ্জ করে দিয়েছে, এখন ওটা 1 মিনিটে 40টা করে দিয়েছে। ওটা 1 মিনিটে 40টা মারতে হবে তোমাদেরকে, ঠিক আছে? আরেকটা হচ্ছে 5 মিটার শেটল, তোমার 17বার যাওয়া আসা করতে হবে 1 মিনিটের মধ্যে। 5 মিটার শেটলটা হয়তো অনেকজন জানো না, সেটা হচ্ছে 5 মিটারের একটা জায়গা থাকবে, ধরো এখান থেকে এখান 5 মিটার। তো এই 5 মিটার জায়গাটা তোমাকে 1 মিনিটের মধ্যে 17বার যাওয়া আসা করতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? আমি ক্লিয়ারলি বুঝে গেছো আশা করি। তোমাকে 1 মিনিটের মধ্যে 17বার যাওয়া আসা হবে। আর কাউন্টিংটা কেমনভাবে হয় দেখো, এটা তোমার আর্মিতে জয়েন করার পরও হবে, আমাদের এখনো হয়, ঠিক আছে? বিপিটি পিপিটি তোমরা শুনেছো, ওজন নিয়ে, তারপর 2.4 কিলোমিটার, এগুলো আমাদের এখন হয়। তো 5 মিটার শ্যাটেল তুমি এখান থেকে ধরো শুরু করলে, গেলে আবার এলে, এই যাওয়া আসাটা 1 কাউন্ট হবে, ঠিক আছে? তো এরকম করে 1 মিনিটের মধ্যে তোমাকে 17বার যাওয়া আসা করতে হবে। এটা সত্যিই খুবই কষ্টকর। তোমরা যারা রানিং করছো এটা একবার প্র্যাকটিস করে দেখবে, এটা সত্যি খুবই কষ্টকর। তো তুমি যখন এইগুলো ক্লিয়ার করে নিতে পারবে, তারপর তুমি প্যারা এসএফের জন্য সিলেক্ট হয়ে যাবে। তো এই একটা প্রসেস হয়ে গেল যে এআরও থেকে কিভাবে যেতে হয়, ঠিক আছে? এবার তুমি ধরো জিডিতে আসো, তোমার নাম এলো না লিস্টে। তো তুমি বলছো তাহলে কি দাদা আমি কি যেতে পারবো না, আমার তো প্যারা এসএফে যাওয়ার খুবই ইচ্ছে, আমার তো স্বপ্ন, তাহলে তো আমি আর যেতে পারছি না জিডি থাকা সত্ত্বেও। অনেকজন এক্সিলেন্ট মেরেও দেখবে নাম আসবে না প্যারা এসএফের জন্য। তো তোমাদের এই নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ তুমি যখন ট্রেনিং সেন্টারে যাবে না, ট্রেনিং সেন্টারেও ভ্যাকেন্সি আসে, তখন আর এইসব দেখা হবে না তুমি কত পেয়েছো, এক্সেলেন্ট মেরেছো কিনা। তখন ট্রেনিং সেন্টারে ভ্যাকেন্সি আসবে শুধু জিডি ছেলেদেরকে, জিডিতে যতজন আছে ডাইরেক্ট বলবে যে কে কে যেতে চাও প্যারা এসএফে। তার জন্য তোমার ওই ট্রেনিং সেন্টারে আবার রেলি করে নেওয়া হবে, এই সেম 5 কিমি রান, চিন আপ, সেট আপ, তোমার ওই পুশ আপ, আর ওই 5 মিটার শাটল, সেম এগুলো করে নেওয়া হবে। সেখান থেকে তুমি আবার প্যারাতে যেতে পাবে। তো তুমি ধরো প্যারাতে অ্যাপ্লাই করলে আরও থেকে, তো তুমি যদি এটাতে ফেল করো, তাহলে তুমি যে আগে যে সেন্টারে পেয়েছিলে না, তোমাকে সেই সেন্টারেই পাঠিয়ে দেওয়া হবে। আর যদি তুমি পাস হয়ে যাও, তখন তোমার ওই সেন্টারে, ট্রেনিং সেন্টারের নামটা কেটে দেওয়া হবে, অ্যান্ড তোমাকে পাঠানো হবে প্যারা কমান্ডো প্রভিশনের জন্য পিআরটিসি, প্যারাশুট রেজিমেন্ট ট্রেনিং সেন্টার, এসএফ ট্রেনিংয়ের জন্য ওই বেঙ্গালুরুতে যেটা আছে এই ট্রেনিং সেন্টারটা। ওখানে তোমার জাম্প মারে হেলিকপ্টার থেকে, যেগুলো শুনেছো তোমরা, খুবই আকর্ষণীয়, অ্যাডভেঞ্চারিয়াস। ওখানে কিছু ছেলে আছে যার সঙ্গে আমার কিছুদিন আগে একজনের কথা হচ্ছিল। তো আমি জিজ্ঞাসা করছিলাম ভাই কীরকম হয়, আমার ব্যাচেরই আছে তোমার প্যারা এসএফে। তো আমার কেসটা কি হয়েছিল বলি, আমি অ্যাপ্লাই করেছিলাম, আমার নাম ছিল প্যারা এসএফে, তো আমি অ্যাপ্লাই করেছিলাম। তো আমি বাড়িতে না বলে অ্যাপ্লাই করেছি যে যাব, তো আমার সব কিছু হয়ে গেল। তো তারপরে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে বাড়িতে বলছে না, ওসবে বাড়িতে জিজ্ঞাসা করেছে অন্য সিনিয়র দাদাদেরকে আরও যারা ছিল, তো বলছে না ওসবে যাওয়ার দরকার নেই, অত টাকা পয়সার কোনো দরকার নেই। আর তোমরা জানো প্যারা কমান্ডোর কীরকম স্যালারি হয়, সবসময় একটা অ্যালাউন্স এক্সট্রা 21,000 23,000 এক্সট্রা পাওয়া যায় স্যালারির বাইরে। বাকি অন্য অন্য তোমার এরিয়া অ্যালাউন্স তো আলাদা আছেই। তো স্যালারিটাও শুরুতেই বুঝতেই পারছো, এই 19-20 বছর বয়সে 60-70 হাজার ঢুকে ঢুকে স্যালারি পাবে, ব্যাপারটাই আলাদা। তো বাড়িতে বলছে না টাকা পয়সার দরকার নেই, অত রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ ট্রেনিংটা অনেকটাই হার্ড হয়, তোমরা সেটা জানো। তো আসছে আসল মুদ্রা কথায় আসি এবার। তো তুমি যখন এবার প্যারা কমান্ডোয় সিলেক্ট হয়ে গেলে, তোমাকে বেঙ্গালুরুতে পাঠিয়ে দেওয়া হলো।
তো ব্যাঙ্গালুরুতে যে ট্রেনিংটা হয় স্পেশাল ট্রেনিং প্যারাএসএফদের জন্য, সেটা হচ্ছে 90 দিনের। 90 দিনের তোমার ট্রেনিংটা হবে। অ্যান্ড এই প্রভিশন পিরিয়ডে তোমার ইন্ডিউরেন্স, মেন্টাল টাফনেস, সার্ভাইভাল স্কিল অ্যান্ড টিম স্পিরিট, এই সব কিছু তোমার দেখা হবে, ঠিক আছে। ওখানে শুধু তোমার শারীরিক শক্তিটাই নয়, তোমার মানে মেন্টাল জিনিসটাও তোমার দেখা হবে, যে তুমি কতটা কোনো জিনিসকে কিভাবে ক্যাচ করতে পারছো। তোমাকে ঘুমোতে দেওয়া হবে না, তা সত্ত্বেও তোমাকে চলতে হবে। তোমাকে যখন পিপাসা লাগবে পানি দেওয়া হবে না, জল দেওয়া হবে না, জল তেষ্টা পাবে। তো এরকম খুবই কষ্টকর ট্রেনিংটা, এটা সত্যি কথাই। তো এরপর যারা এটাকে ক্লিয়ার করে নিতে পারবে, এই 90 দিন পার করে নেবে, এই প্যারা প্রভিশনটাকে ট্রেনিংটাকে কমপ্লিট করে নেবে প্যারা জাম্প সহ, এর মধ্যে যারা 100 জন যায় ট্রেনিংয়ে, যেটা আসল কথা সেটা হচ্ছে 10 থেকে 15% এই প্যারা ট্রেনিংটাকে পাস করতে পারে, বাকি ফেল হয়ে যায়। তো যারা ফেল হয়ে যায় তারা কি হবে, তুমি ধরো প্যারা কমান্ডার ট্রেনিংয়ে চলে গেলে, তো ফেল হয়ে গেল, তারা কি হবে, তখন কি হয় যে তুমি এর আগে যে সেন্টারের জন্য তুমি সিলেক্ট হয়েছিলে না, সেটা ধরো তোমার 90 দিন ট্রেনিংয়ের মধ্যে তুমি 45 দিন পার করে দিয়েছো, কি 80 দিন পার করে দিচ্ছ, তারপরেও যদি তুমি ফেল হয়ে যাও, তোমার যদি শরীরে ইনজুরি চলে আসে, প্যারা থেকে তোমাকে বের করে দেবে। অ্যান্ড তুমি যে আগে যে সেন্টারে সিলেক্ট হয়েছিলে, তোমাকে সেই সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। এই নয় যে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, ওই নিয়ে কোনো ভয় নেই। তবে যদি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যায়, সে তখন বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু অত বাড়াবাড়ি খুব কমই হয়। তবে রিস্ক তো নিতেই হবে, বুঝতে পারছো। লাল কালারের ক্যাপটা যখন পরবে না, ব্যারেটটা যখন পরবে না, মারুন ব্যারেট যেটাকে বলে, ব্যাপারটাই আলাদা ভাই। তো তুমি যখন পাস করে যাবে, তারপর ওই মারুন ব্যারেট দিয়ে দেওয়া হবে এবং প্যারা রেজিমেন্টে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে মেন কথা। তো A to Z দেখো কি কিরকম প্রসেস আছে, কিভাবে কি হয়, আমি ক্লিয়ারলি একদম বাংলা ভাষায় সোজা ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো তোমরা যদি বুঝতে পেরেছো ভালো, যদি না বুঝতে পেরেছো আবার আমাকে কমেন্ট করো যে কোন জায়গাটায় ডাউট আছে, আমি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। আর নেটওয়ার্ক বাইরে থাকার কারণে আমি বললাম তোমাদেরকে ভিডিও আনতে পারিনি দীর্ঘ সময় ধরে। তো এবার আমি নেটওয়ার্ক এরিয়াতে আছি, তো ভিডিও তোমাদেরকে রেগুলারলি দেওয়ার চেষ্টা করব। এবং এই নয় যে আজে বাজে খবর দিয়ে দেবো, তোমাদেরকে সঠিক খবরটা দেওয়ার চেষ্টা করব, যেটা আমার জানা থাকবে। আর জানা না থাকলেও আমি জেনেও, সিনিয়র কারো কাছ থেকে জেনেও তোমাদেরকে উত্তর দেবো। তো আর্মি রিলেটেড, ডিফেন্স রিলেটেড, পুলিশ, এসএসসি, জিডি, অগ্নিবীর, আর এয়ারফোর্স, নেভি, কোনো কিছু যদি ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে সঠিক জানকারি দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে। জয় হিন্দ,